সারা দেশে বিএনপির গণতন্ত্র সমাবেশ, বিভিন্ন স্থানে শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল। নয়াপল্টনে ভার্চুয়ালি অংশ নেবেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান নেতাদের। বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি হাতে হাত ধরে হেঁটেছে। স্বৈরাচার নিপাত হয়েছে, এটাই আমরা সবাইকে একসাথে মিলে আমরা করতে পেরেছি। এর জন্য আমরা সবাই সাথে একসাথে থাকতে চাই। বাংলাদেশের সমাজ ব্যবস্থা নতুন ভাবে দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যে সরকার বাক স্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে। জনাব তারেক রহমান, তাকে আমরা দেশে ফিরে এনে সত্যিকারের জনকল্যাণমূলক একটা নির্বাচন আমরা করতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির 7 দিন করে রিমান্ডে, সুজনের 3 দিন। বিচারে অগ্রাধিকার পাবে চাঞ্চল্যকর হত্যা মামলা, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ব্যাংক খাতে তারল্য সংকট উত্তরণে পাশে থাকবে বিশ্বব্যাংক। অর্থ উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। চলতি বছরের মধ্যেই ঋণ সহায়তা পাওয়ার আশা। পদোন্নতির দাবিতে চট্টগ্রামে রাজপথে নার্সরা কালো পতাকা মিছিল। অডিটর পদে বৈষম্য নিরসনের দাবিতে ঢাকায় সিএজি আওতাভুক্ত কর্মচারীদের গণ অনশন। পোশাক খাতে অস্থিরতায় ভারতসহ প্রতিযোগী দেশে চলে যাচ্ছে বিদেশি অর্ডার। দিল্লির সুতা নির্ভরতায় নতুন সংকট। ভুল কৌশলে বাংলাদেশের বাজার হারানোর শঙ্কা। ফ্যান আছে একটা ভালো, ওইটা ভালো না। রাতের বেলা যদি বিআরটিসিটা অ্যাভেলেবেল হয় তাহলে সুবিধা হয় আর কি। সারাদিন যে পরিমাণে থাকে সন্ধ্যার পরে এরকম পাওয়া যায়। গতির শহর ঢাকায় খুঁড়িয়ে চলছে বিআরটিসি। যাত্রীর তুলনায় বাড়েনি বাস। সেবার মান নিয়েও অভিযোগের পাহাড়। বহরে থাকা গাড়ি সচল করে বিভিন্ন রুটে দেওয়ার পরামর্শ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে চলছে বিএনপির গণতন্ত্র সমাবেশ। এতে অংশ নিয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী। দেশের গণতন্ত্র রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের বিকল্প নেই জানিয়ে দ্রুত সংস্কার শেষে ভোটের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতাদের। নয়াপল্টনে গণতন্ত্র সমাবেশে অংশ নিয়ে দলটির নেতারা বিগত দিনে নির্যাতন, গুম ও মিথ্যা মামলার কুশীলবদের বিচারের দাবিও জানান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মুহুর্মুহু মিছিল, হাজারো বিএনপি নেতাকর্মীর পদযাত্রা, গন্তব্য নয়াপল্টনের গণতন্ত্র সমাবেশ। বিগত 16 বছর গুম, হত্যা, নির্যাতনের শিকার দলের হাজারো নেতাকর্মী, সমর্থক ও মামলার শিকার কয়েক লাখ সহযোদ্ধার স্মরণ ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঢাকা ও আশপাশের এলাকা থেকে হাজির হন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও। তারা বলেন, 5 আগস্ট আওয়ামী শাসনের পতনের পর দেশে যে গণতন্ত্রের বিজয় হয়েছে তা উদযাপনেই দলের এই সমাবেশ। বিগত 15টি বছর আমরা লাগাতার লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা গুম হয়েছি। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শহীদ ভাইদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের হারিয়ে যাওয়া অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পেয়েছি। নতুন স্বাধীন বাংলাদেশে আমরা বাংলাদেশের সমাজ ব্যবস্থা নতুন ভাবে দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সমাবেশে অংশ নেওয়া বিএনপি নেতারা বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে অতীতের ধারাবাহিকতায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি। শিগগিরই সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিও জানান তারা। আগামী এই দেশ যতদিন আছে ততদিন এই দেশে গণতন্ত্র থাকবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে, গণতন্ত্র প্রতিষ্ঠা করে, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তবে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে শোভাযাত্রা, মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সকাল 11টায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। জনকল্যাণমূলক একটা নির্বাচন আমরা করতে চাই, সেটা অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছি। আপনার প্রয়োজনীয় যে সংস্কার আছে সেগুলো করে একটা নির্বাচন আপনার রোড ম্যাপ আপনি ঘোষণা করেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে উৎসব মুখর পরিবেশে নেতাকর্মীদের উপস্থিতিতে টাউন হল মোড়ে সমাবেশ করে ময়মনসিংহ জেলা বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিতাই রায়চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নেই। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপনি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন। এদিকে বিকেলে রাজধানীর নয়াপল্টনে গণতান্ত্রিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন, চট্টগ্রামের ওয়াসার মোড়ে আছেন শফিকুল আলম এবং সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আছেন ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সালেহিনের কাছে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্র কার্যালয়ের সামনে বিএনপি আয়োজন করেছে গণতন্ত্র দিবস উপলক্ষে মহাসমাবেশের। এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের লাখো নেতাকর্মীর উপস্থিতি এই কাকরাইল, ফকিরাপুল, বিজয়নগর, মৎস্য ভবন সমস্ত এলাকা জুড়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ, নেতাকর্মী তারা এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। তারা এই সমাবেশে এখানে তাদের নেতৃবৃন্দ যারা বক্তব্য রাখবেন সেগুলো শোনার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে গত 15 বছর যে গণতন্ত্রের লড়াই তারা করেছেন, গত 16 বছর ধরে সেই গণতন্ত্রের লড়াই এখনো চলছে এবং সেই কারণে আজকে যে গণতন্ত্র দিবসের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে যে সমাবেশ আজকে বিএনপি করছে সেখানে তারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে গত রোববার অর্থাৎ 15 সেপ্টেম্বর তারা এই সমাবেশ করার কথা ছিল নয়াপল্টনে, কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে সেই সমাবেশ কিন্তু 15 তারিখ অনুষ্ঠিত হয়নি, সেটি পিছিয়ে 17 তারিখ আজকের দিনে নির্ধারণ করেছিল। এবং আমরা দেখেছি যে আজকে সকাল থেকে এই নয়াপল্টনকে কেন্দ্র করে ঢাকার আশপাশ এবং ঢাকার ভিতরে শত অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে। বিএনপির সমস্ত ইউনিটের নেতৃবৃন্দ তারা কিন্তু এই নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছেন। এখানে বলে রাখা ভালো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং একই সঙ্গে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এখানে রয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা, এখানে আসবেন ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিএনপির, তারা কিন্তু এখানে উপস্থিত হবেন। ইতিমধ্যে কিন্তু আমরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু আমরা দেখেছি মহানগর উত্তর দক্ষিণের বিএনপির তারা নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হচ্ছেন। এখান থেকে আসলে পরবর্তী করণীয় কী হবে বিএনপির সেগুলি কিন্তু আসলে এখান থেকে নির্ধারণ করা হবে, বা এখান থেকে একটা কর্মসূচি বা সেই ধরনের মেসেজ বার্তা নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। বিএনপি নেতৃবৃন্দ তারা এখানে বক্তব্য রাখবেন, গত 15 বছর যে আওয়ামী লীগের শাসন আমল সেগুলি বিষয়গুলো তুলে ধরবেন এবং এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে দেশ পরিচালনা করছেন তাদের করণীয় কী হবে এবং সামনের ভবিষ্যৎ কেমন হবে সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় উঠে আসবে। এছাড়াও বিএনপি তাদের এই সমাবেশ থেকে তারা পরবর্তীতে করণীয় কী করবেন সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় আনবেন এই সমাবেশে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে বিএনপির অনেক নেতৃবৃন্দ কিন্তু এই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীরা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নয়াপল্টনের দুটি পাশে যদি বলা যায়, ফকিরাপুল থেকে নাইটাঙ্গেল মোড় কিংবা কাকরাইল, ওদিকে মতিঝিল পর্যন্ত পুরো মানুষের সয়লাভ এখানে নেতাকর্মীদের। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সমাবেশের সব শেষ খবর। এখন আমরা চলে যাবো চট্টগ্রামে, যেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। চট্টগ্রামে কিন্তু সে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে যেই শোভাযাত্রা বের করা হবে সেই শোভাযাত্রার যে প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে গণ আন্দোলনে যে শহীদ হয়েছিলেন ওয়াসিম, সেই ওয়াসিমের যে ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে। এই ওয়াসিম হচ্ছে চট্টগ্রাম কলেজের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। এই ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম, যিনি এই আন্দোলনের সময় মুরাদপুরে গত 8
18 তারিখ মারা গিয়েছিলেন, যে জুলাইয়ের 18 তারিখ, সেই ওয়াসিমের ছবি নিয়ে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা এখানে স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ পরে এখানে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আসবেন এবং বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে 16টি যে উপজেলা রয়েছে সেখান থেকে দলে দলে মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই যে ওয়াসা যে মোড় রয়েছে সে মোড়ে নেতাকর্মীরা আসছেন এবং কিছুক্ষণ পরে প্রায় 3টার দিকে এখানে হাজারো নেতাকর্মীর ভিড় ধরবে। একটি গণতন্ত্র দিবস উপলক্ষে একটি মিছিল বের করা হবে, অর্থাৎ তাদের মূল মেসেজ থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের পরে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার কিভাবে আসবে সেই বিষয়ে কিন্তু আজকের এই শোভাযাত্রা থেকে, আজকের এই বিশ্ব গণতান্ত্রিক দিবস থেকে সেই বিষয়টি উঠে আসবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ওয়াসা থেকে সর্বশেষ তথ্য। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগে বিএনপির যে শোভাযাত্রার আয়োজন করেছে তার পূর্বে একটি এই সমাবেশের আয়োজন করেছে এবং সমাবেশে বিভিন্ন জায়গা থেকে সিলেট বিভাগের 4 জেলা বিভিন্ন উপজেলা থেকে দলে দলে এখানে এসে যোগ দিচ্ছেন বিভিন্ন নেতাকর্মীরা। ইতিমধ্যে যেই নেতারা এসে আসতে শুরু করেছেন মঞ্চে, ইতিমধ্যে শুরু করেছেন মঞ্চে এসে তারা অবস্থান নিয়েছেন এবং এই যে সমাবেশ এবং যে শোভাযাত্রা পুরো সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সব কিছু মিলে এই পুরো আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান এবং এই শোভাযাত্রা এবং পুরো আয়োজনটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির আলহাজ জিকে গৌস এবং এই সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মিছিল করে করে এই সমাবেশে এসে যোগ দিচ্ছে। আমরা দেখেছি প্রায় সকালের পর থেকে এসে যোগ দিচ্ছেন, কিন্তু প্রচন্ড রোদের কারণে আশেপাশে যে ছায়াগুলো রয়েছে গাছের নিচে হয়েছে সেখানে গিয়ে অবস্থান করছেন। আজকে কিন্তু মূল অনুষ্ঠানটি হচ্ছে শোভাযাত্রা এবং শোভাযাত্রা যখন শুরু হবে, এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে যখন শোভাযাত্রা শুরু হবে তখন কিন্তু এইসব নেতাকর্মীরা এই শোভাযাত্রা অংশ নেবেন এবং একটি বিশাল একটি শোভাযাত্রা হবে এমনটি আশা করছেন বিএনপির পক্ষ থেকে। বিএনপি সিলেট বিভাগের পক্ষ থেকে যে শোভাযাত্রা আয়োজন করেছেন এই শোভাযাত্রা সিলেট বিভাগের 4 জেলার থেকেই নেতা কর্মীরা এসে যোগ দিয়েছে এবং এই স্মরণকালের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এমনটি আশা করছেন বিএনপির নেতাকর্মীরা এবং সেই লক্ষ্যেই পাড়া মহল্লা উপজেলা এবং জেলা সিলেটের বিভাগের যে 4টি জেলা প্রত্যেকটি জেলা কমিটির নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে মোটামুটি যে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং তার পূর্ব যে সমাবেশ তা কিছু সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ছিল সিলেট বিএনপির সিলেট বিভাগীয় যে সমাবেশ, সেই সমাবেশ এবং শোভাযাত্রা তার সবশেষ খবর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেশব্যাপী আয়োজিত বিএনপির সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর ভাসানটেক থানার হত্যা মামলায় সাংবাদিক শ্যামল দত্তের 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে যাত্রাবাড়ি থানায় এক হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুলাই আগস্টের আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা 2 মামলায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এ সময় রমনা থানায় দায়ের করা এক হত্যা মামলায় মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরের 10 দিন ও ভাসানটেক থানার হত্যা মামলায় শ্যামল দত্তের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আসামিদের স্বৈরাচারের দোষর উল্লেখ করেন বাদী পক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি অন্তে শ্যামল দত্তের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এবং এই ইন্ধনদাতা কারা আছে, হুকুমদাতারা কারা আছে, নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এই সব বিষয়গুলিকে আরও সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তবে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। আসামিপক্ষের আইনজীবী বলছেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও ষড়যন্ত্রের শিকার তারা। শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে
এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। একই দিন দুপুরে আদালতে আনা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। এ সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তার 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আদালতে নিজের অসুস্থতার কথা জানান নুরুল ইসলাম সুজন। বলেন ঘটনার সময় ঢাকায় ছিলেন না তিনি। মাননীয় সংসদ সদস্য হিসেবে এলাকায় অবস্থান করাকালীন উনি যাত্রাবাড়ী এলাকায় কোনোভাবেই পুলিশকে উনি অর্ডার দিতে পারেন না বা হুকুম দিতে পারেন না এই গুলি করার জন্য। অতএব এটা সম্পূর্ণ ফেক একটি মামলা, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মূলত এই মামলাটি দায়ের করা হয়েছে। একই দিন 2018 সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হত্যা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার সকালে ময়মনসিংহ থেকে আটকের পরে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। একই দিন রাতে শ্যামলী থেকে গ্রেফতার হন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ভারতে অনুপ্রবেশের চেষ্টা মামলায় সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সকালে কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে সিলেটে আনা হয় মানিককে। এরপর কড়া নিরাপত্তায় তোলা হয় আদালতে। সেখানে 54 ধারায় জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন দেন। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা থাকায় আবারও ঢাকায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত 23 আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার হন সাবেক এই বিচারপতি। ওনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন আদালতে হত্যা সহ গুরুতর আঘাতের সহায়তার অপরাধে বিভিন্ন থানায় মামলা রয়েছেন। তিনি ওই মামলায় কারাগারে আটক আছেন এখনো, এবং যতটুকু জানা যায় আজ অথবা 2-1 দিনের মধ্যে উনাকে ঢাকায় হস্তান্তর করা হবে। জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের বিচার এমনভাবে করা হবে যেন এ নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে, এমনটাই মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানিয়েছেন ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে। অগ্রাধিকারে আছে রংপুরের সাইদ হত্যার বিচারও। ছেলে হত্যার বিচার চাইতে এসে হাউমাউ করে কাঁদলেন বাবা। 19 জুলাই রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির সাকিব। খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছিল সে। সাকিবের বাবা জানান, ছেলের লাশ নিয়ে গ্রামের বাড়ি ফেরার পথেও হামলা চালায় যুবলীগ ছাত্রলীগ। দরজা খুলে দিয়ে চিল্লাচিল্লি বলছি, ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গরিবের লাশ, আমার গরিবের লাশ। তিনি জানান, লাশ বাসায় নেওয়ার পরও দ্রুত দাফন করতে বাধ্য করে পুলিশ। মঙ্গলবার এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেন তারা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যারা শহীদেরা, যারা জীবন দিয়েছেন, যারা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের জীবনের অনেক কিছু তারা হারিয়েছেন, এই সব মানুষদের প্রতি এই জাতির একটা দায়বদ্ধতা আছে যে এই বিচারটা তাদের করা দরকার। সেই বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। চিফ প্রসিকিউটর জানান, ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে। অগ্রাধিকার রয়েছে রংপুরের সাইদ হত্যার বিচারেও। যেগুলো সবচাইতে বেশি সেনসিটিভ সেইগুলোকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং সেগুলোর তদন্ত আগে শেষ করার চেষ্টা করব। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, তিনি বলেন, বিচার এমনভাবে করা হবে যেন এ নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে। নিরপেক্ষ বিচারক নিয়োগ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জাতীয় বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে বিশ্ব ব্যাংক ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। যদিও এখন পর্যন্ত ঋণের পরিমাণ নির্ধারণ হয়নি, তবে বাস্তবায়নযোগ্য শর্তের মধ্যে থেকেই সংস্থাটির কাছ থেকে এবছরই ঋণের একটি অংশ মিলবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার 1 মাস পরেই বাংলাদেশ সফরে এসেছে উন্নয়ন সহযোগী বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্জিসের নেতৃত্বে 7 সদস্য। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাতে সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট কাটাতে ঋণ সহায়তা দিবে বিশ্বব্যাংক। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি, আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরো ফার্দার কথা বলবো। ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরো ডিসকাশন হবে। দাতা সংস্থাটি কি পরিমাণ ঋণ দেবে বা শর্ত কি থাকবে এমন প্রশ্নে উপদেষ্টা জানান, ঋণের পরিমাণ নির্ধারণ হয়নি, তবে ইতিবাচক থাকায় চলতি বছরে মিলবে একটি অংশ। এছাড়া কোনো শর্ত না থাকলেও তা যেন বাস্তবায়নযোগ্য হয় সে বিষয়ে আলোচনার কথা জানান উপদেষ্টা। এই বছরে একটা বাজেট সহায়তা আমরা আবার আগামী ইসের এক্সপেক্ট করছি। এটা সোজাসুজি বলেছি, আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদেরকে দেবে। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে 75 কোটি এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $25 কোটি ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ $24 বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতি BPM-6 অনুসারে দেশের রিজার্ভের পরিমাণ $20 বিলিয়ন কাছাকাছি রয়েছে। প্রবাসী রেমিটেন্স বৃদ্ধি রিজার্ভ বাড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ 24,300 মিলিয়ন মার্কিন ডলার। IMF এর BPM-6 অনুযায়ী এটা 20,000 মিলিয়নের কাছাকাছি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টের প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় 90% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জ সেটাকে সক্রিয় করা হয়েছে। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি পোশাক শিল্পে অস্থিরতায় বাংলাদেশ থেকে $1 বিলিয়ন বিদেশি অর্ডার প্রতিবেশী ভারতসহ প্রতিযোগী ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় চলে যাচ্ছে। এ অবস্থায় বড়দিন উপলক্ষে তৈরি পোশাকের অর্ডার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে হারানো সুনাম পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান BGME-এর। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গার্মেন্টস সেক্টরে চলমান অস্থিরতায় আসন্ন স্প্রিং মৌসুমের পোশাক উৎপাদন নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ স্প্রিং মৌসুমের 10 থেকে 12 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়ে থাকে। শার্ট, প্যান্ট, কোট, জ্যাকেটের মতো সব ধরনের ফ্যাশনেবল আইটেম তৈরি হয় এই মৌসুমে। আর নভেম্বরের মধ্যে উৎপাদন শেষ করে পৌঁছাতে হয় বিদেশি বায়ারদের কাছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে তৈরি করা সংকটে অর্ডার অনেকটা কমে গেছে। এইসব অর্ডার ভারতসহ আরও কয়েকটি দেশে চলে যাচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। লেট স্প্রিং, হলিডে এবং ফলের অর্ডারে আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ অর্ডার আমরা পাচ্ছি না এবং এই অর্ডারগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের যে কম্পিটিটর দেশগুলো আছে ওখানে চলে যাচ্ছে। BGME-এর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে $25.26 বিলিয়ন মার্কিন ডলার। মে মাসে রেকর্ড $3.5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হলো। রাজনৈতিক অস্থিরতার কারণে পরের মাস থেকে ক্রমশ রপ্তানি কমেছে। শুধু স্প্রিং মৌসুম নয়, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলা ফল মৌসুমের অর্ডার নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। কিভাবে এটাকে ফেরত আনবো এটা ডিপেন্ড করবে আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি এবং ওনাদের অবস্থানের উপরে। প্রতি বছরই $50 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও কখনো তা সফল হতে পারেনি BGME। এক্ষেত্রে 42 থেকে 47 বিলিয়ন মার্কিন ডলারে সীমাবদ্ধ থাকছে। তবে চলতি বছর ইমেজ সংকটের কারণে রপ্তানি আয় আরও কমে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছে তারা।
এই ইমেজ সংকটটা যাতে কাটিয়ে উঠতে পারে, কারণ আমাদের বর্তমান সরকার প্রধান ওয়ার্ল্ডে একজন ফেমাস ব্যক্তি এবং ওনার ইমেজটাকে আমরা কাজে লাগিয়ে যাতে সামনে যাতে আমাদের যাতে একটা ভালো ফসল পেতে পারি। 2023 সালে তৈরি পোশাক খাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো 47.38 বিলিয়ন মার্কিন ডলার আয় দেখালো। এই নিয়ে দ্বিমত রয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। আবার সেপ্টেম্বরে এসে শুরু হয়েছে অস্থিরতা। এই অস্থিরতা কাটানো না গেলে পুরো বছরের যে প্রবৃদ্ধি তা ধরে রাখা যাবে না, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সেজান অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। অন্যদিকে একই দাবিতে কাশিমপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো গার্মেন্টসের শ্রমিকরা আজও বিক্ষোভ করেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এ সময় মহাসড়কের এক পাশ অবরোধ করে রাখেন তারা। অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ফেব্রুয়ারি মাসের টাকা এখন তো আমাদের দেওয়া হয় নাই, আর এই টাকাটা আজকে 10টা মাস হয়ে যাচ্ছে, 9টা মাস হয়ে যাচ্ছে, এখন আমরা পাচ্ছি না। কি কারণে পাচ্ছি না, কেন পাচ্ছি না, আমাদের মালিক পক্ষ কিছুই বলতেছে না। আমরা টাকা পয়সা পাচ্ছি না ঠিক মতনে। যারা শ্রমিক ভাইয়েরা ঠিকভাবে কর্ম করতেছে তাদেরকে 3 মাস যাবত স্যালারি ঠিক মতনে দিচ্ছে না, তাদের টাকা পয়সা এখন পর্যন্ত আটকানো আছে। কিন্তু এই টাকা পয়সা আমরা কোথায় গেলে এটা সমাধান হবে? এখন আমরা রাজপথে নেমেছি। সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলে দুটি কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 শ্রমিক। সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় মাস্কট গার্মেন্টসের শ্রমিকরা কারখানার কাজ না করে বাইরে চলে আসে। এ সময় তাদের কারখানার সামনে রেডিয়েন্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাস্কটের শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। দুই কারখানার শ্রমিকদের মধ্যে বাঁধে সংঘর্ষ। এতে ইটপাটকেলের আঘাতে মাস্কট গার্মেন্টসের রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। আহত 10 শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিক অসন্তোষের মুখে যখন ভাবমূর্তি সংকটে দেশের তৈরি পোশাক শিল্প, তখন আবার দুঃসংবাদ দিচ্ছেন তাদের কাছে সুতা সরবরাহকারী উদ্যোক্তারা। তারা বলছেন কম দামে সুতা কিনতে ভারতমুখী হয়েছেন অনেক মালিক। এজন্য ভুল বাণিজ্য কৌশলকে দায়ী করছেন বিটিএমএ নেতারা। আর অর্থনীতিবিদরা বলছেন কাঁচামালের বিদেশ নির্ভরতা তৈরি পোশাকের বিশ্ববাজার থেকে ছিটকে ফেলতে পারে বাংলাদেশকে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 2-3 মাসে 1000 টনের মতো সুতা আমি ইন্ডিয়া থেকে আমি নেগোসিয়েশন করেছি। বিগত দিনগুলিতে কিন্তু আমি বাংলাদেশ থেকে নিতাম। বার্তা পরিষ্কার। রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় সাশ্রয়ী মূল্যের সুতার যোগান নিশ্চিতে ভারতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা। প্রশ্ন হলো, যখন চাপ বাড়ছে কম সময়ের মধ্যে পণ্য সরবরাহের, তখন ঝুঁকি নিয়ে হলেও দেশীয় প্রতিষ্ঠান ছেড়ে সুতার জন্য কেন বিদেশমুখী হচ্ছেন তারা? বাংলাদেশের সুতার দাম এই মুহূর্তে $3.30 পার কেজি। ইন্ডিয়ার থেকে আমি গত সপ্তাহে এলসি করছি $2.77। ডিফারেন্স কত হলো? প্রায় 50-52-53 সেন্টের মতো। বিদেশ থেকে কম দামে সুতা কিনে তৈরি পোশাক শিল্প মালিকরা লাভবান হলেও তা বড় ধরনের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে দেশের সুতাকল মালিকদের। এমনকি দিন দিন কারখানা বন্ধের সংখ্যা বাড়ছে বলেও দাবি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমই এর। মিলগুলো যদি চলতে না পারে, মিলগুলো যদি ঠিক মতন বেতন ভাতা দিতে না পারে, এটা তো দায়িত্ব একটা মালিকের না, এটা তো তার অদক্ষতার কারণে হয় নাই। এটা যদি এই সিস্টেমের ফেলিওরের জন্য আমি ফেল করি, এটা তো দায়িত্ব আমি নিব না। কেন বাজার থেকে ছিটকে পড়ছেন দেশের সুতাকল মালিকরা? তাদের জবাব, 2026 সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির স্বপ্নে ভর করে গত জানুয়ারি থেকে 43টি খাতের কোনোটিতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা তুলে দেয়, আবার কোনোটিতে কমিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে জ্বালানি সংকটে সক্ষমতার অর্ধেক বন্ধ রাখায় বেড়ে যাচ্ছে সুতার উৎপাদন খরচ, আর এই সবই প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে তাদের। ওরা যেভাবে ওদের কস্টিং করে, সে যদি তার কস্ট প্রাইসে বা বিলো কস্ট প্রাইসেও যদি আমাকে পণ্য দেয়, তারপরে কিন্তু তার ইনসেন্টিভ আছে। সো ইনসেন্টিভসটাকে ধরে সে উল্টা কস্টিং করতেছে। তার যেসব পলিসি বেনিফিট আছে সেগুলো ধরে সে যে সুতার কস্টিং বা কাপড়ের কস্টিংটা করে, সেটা আমার চেয়ে অনেক বেটার। অর্থনীতিবিদরা বলছেন সুতার মতো কাঁচামালের বিদেশ নির্ভরতা দিন শেষে হুমকির মুখে ফেলতে পারে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে। নীতির কারণে এই আমাদের তৈরি পণ্যের দামটা
বাড়ে বা বেশি হয়, এবং এটার কারণেই যদি আমাদের আর্মিজি সেক্টরে আমাদের সুতাটাকে ব্যবহার করতে না পারে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে এখানে আসলে সমাধান একটাই, সেটা হলো যে আমাদের এই সুতার দামটা যাতে কম থাকে এটার জন্য ইনসেন্টিভ দেওয়া, আর এই ইনসেন্টিভ দেওয়া মানে আসলে একটা বিনিয়োগ। প্রতিযোগিতার বিশ্ববাজারকে আমলে নিয়ে দ্রুত বাণিজ্য নীতি কৌশল পরিবর্তনের তাগিদও তাদের। কিন্তু আমাদের এই কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশের যাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টার অংশ হিসেবে দেশের মন্দির ও মাজারে হামলা চালানো হয়েছে। রাজধানীতে মাজার দরবারে ফ্যাসিবাদী হামলার প্রতিবাদে গণপ্রতিরোধ যাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। এবার মাজার দরবারে হামলার প্রতিবাদে রাস্তায় নামলেন বিভিন্ন মাজারের ভক্তকুল, লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষার্থীরা। আয়োজন করেন গণপ্রতিরোধ যাত্রা। মাজার দরবারে এমন কর্মকাণ্ডকে ফ্যাসিবাদী হামলা উল্লেখ করে অবিলম্বে বন্ধের দাবি জানান তারা। আমরা রক্ত দিছি এই কারণে যে প্রশ্ন করলেই যাতে মরতে না হয়, যাতে আমাদের জানমাল নিরাপদ থাকে সেই জন্য। এরকম কারো বিশ্বাসে আঘাত না করা হোক, সেটা যেই ধর্মের হোক, যারাই হোক। ভাঙচুর করে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। গণপ্রতিরোধ যাত্রায় অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও লেখক গবেষক ফরহাদ মজহার। সংক্ষিপ্ত সমাবেশে তারা দাবি করেন অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই মন্দির ও মাজারে হামলা চালানো হচ্ছে। আজকে যখন এইরকম একটা বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, তখন দেশের ভেতরে পতিত স্বৈরাচার এবং দেশের বাইরে বাংলাদেশের যারা অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারা এই রকম অপতৎপরতা চালাচ্ছে। মাজারে এমন হামলা ফৌজদারি অপরাধ আখ্যা দিয়ে ফরহাদ মজহার বলেন শেখ হাসিনার পতনের পর থেকেই এমন অরাজকতা শুরু হয়েছে। এতে পরিষ্কার হয় যে কারা এমন নেক্কারজনক কর্মকাণ্ড চালাচ্ছে। এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা, এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। গণপ্রতিরোধ যাত্রা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন প্রতিবাদকারীরা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। নার্সদের পদোন্নতি ও সুষ্ঠু নিয়োগের দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কালো পতাকা মিছিল করেছে নার্সরা। সকালে কালো পতাকা হাতে মিছিলে অংশ নেন শত শত নার্স। হাসপাতালের প্রধান ও পূর্ব গেট সহ নানা স্থান প্রদক্ষিণ করেন তারা। এ সময় তারা জানান নার্সদের পিএইচডি ডিগ্রি সহ নানা যোগ্যতা থাকার পরও কোনো পদোন্নতি হয় না। সিনিয়র নার্সে গিয়ে থেমে যেতে হয় তাদের। এ সময় মিডওয়াইফারি পরিচালকের অপসারণ দাবি করেন তারা। প্রাথমিকভাবে মানববন্ধন মিছিল করলেও পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের কথা জানান তারা। পরিবর্তন সহ সুষ্ঠু নিয়োগ বিধি এবং অর্গানোগ্রাম বাস্তবায়ন চাই, যেখানে প্রথম শ্রেণীর পদ থাকবে সরাসরি মিনিমাম 50% বিসিএস এর মাধ্যমে নিয়োগ হবে, বাকি 50% বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। পিএইচডি করে যে ডক্টরেট ডিগ্রি করে শেষ করে তার ওই সিনিয়র স্টাফ নার্সই থাকে। আমাদের কোনো অর্গানোগ্রাম নাই। আমরা এটার দাবিতে এখানে আমাদের প্রফেশনে আমাদের অধিদপ্তরে আমরার পরিবর্তে আমরাই চাই, কারণ আমাদের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে। ভিসি নিয়োগের প্রজ্ঞাপন দ্রুত সময়ের মধ্যে দেওয়ার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 0 পয়েন্টে প্রধান ফটক বন্ধ করে তারা অবস্থান নেন। আজকের মধ্যে ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি না হলে কাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আবুধার পদত্যাগের পর প্রায় 1 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ভিসি নিয়োগ হয়নি। সেই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে। প্রজ্ঞাপন জারি না করার ফলে আমাদের বিভিন্ন একাডেমিক কার্যক্রম স্থগিত হয়ে আছে। আমাদের ভিসিকে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি পূরণে সকল মহলকে এগিয়ে আসার জন্য আমরা দাবি জানাচ্ছি। তারা বলছে যে তাদের শিক্ষা জীবন হুমকির মুখে এবং প্রশাসনিক কার্যক্রম পুরো স্থবির বলা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই সংকট কাটিয়ে তোলার জন্য যেন অতি দ্রুততর সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তারিফ রহমান, সময় সংবাদ। অডিটর পদে বৈষম্য নিরসনের দাবিতে গণ অনশন চলছে রাজধানীর সেগুনবাগিচায়। 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত হতে চান সিএজি আওতাভুক্ত কর্মচারীরা।
সকাল থেকে সেগুনবাগিচায় হিসাব ভবনের সামনে সারা দেশ থেকে আসা অডিটররা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, সর্বোচ্চ আদালত থেকে রায় আসার পরও শুধুমাত্র রিটকারীদের বিপরীতে আদেশ বাস্তবায়ন করা হয়েছে। এতে একই পদে 2 গ্রেড রেখে বৈষম্য তৈরি করা হয়েছে অডিটরদের অভিযোগ। এখনও প্রায় 2,500 অডিটর 11তম গ্রেডে রয়েছেন। দাবি বাস্তবায়ন না হলে গণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিগত সরকার যেসব তথ্যপাত্রের প্রাক্কলন করেছে তার ভিত্তি দুর্বল বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, 24টি সরকারি দফতরের কর্মকর্তারা জানিয়েছেন সেসব প্রাক্কলন করতে বাধ্য করা হয়েছে তাদের। এছাড়া জাতীয় আয়ের প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির হিসাব কিভাবে করা হয়েছে তা গভীরভাবে বিশ্লেষণ করা হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। 24টি প্রতিষ্ঠানের সাথে মিটিং করেছে। বিকালবেলা আমরা মূলত 2টো তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব। একটা হলো জাতীয় আয়ের প্রবৃদ্ধির হিসাব কিভাবে হয়েছিল, আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়। এই দুটো বিষয়কে আমরা কি বলে এটাকে স্যাম্পল হিসেবে গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি। গতিশীলতার নগরী ঢাকায় এখনও মন্থর গতিতে চলছে রাষ্ট্রায়ত্ত গণপরিবহন প্রতিষ্ঠান বিআরটিসি। যদিও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে যাত্রীর চাপ, সেই তুলনায় বিআরটিসির বাস যেন থেকেও নেই। অভিযোগ আছে নাগরিকদের সেবা দিতে ব্যর্থ সরকারি এই প্রতিষ্ঠানটি, আর তাই বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। আল কাসিরের রিপোর্ট। রাজধানীর শনিরআখড়া বাস স্ট্যান্ডের চিত্র এটি। কাঙ্ক্ষিত বাস পেতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, এরপর বাসে ওঠার জন্য হুড়োহুড়ি, প্রাণান্তকর চেষ্টা। নিত্যদিনই লেগে থাকে এমন প্রতিযোগিতা। ব্যস্ত সময়ে যাত্রীর এমন চাপ শহরের প্রায় সবগুলো বাস স্টপেই দেখা যায়। যাত্রীর চাপের তুলনায় বাসের সংখ্যা খুবই কম। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, গণপরিবহনের এমন সংকটকালে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির ভূমিকা কি? এইসব দিকে বিআরটিসির বাসটা নাই, কিন্তু এইদিকে প্রচুর যাত্রী। কাজলা শনিরআখড়া এই যাত্রীদের জন্য গাড়িতে ওঠাতে একটা কষ্টসাধ্য বিষয়। লোকাল বাস এখন চলাচল করছে, আমাদের ভোগান্তি হচ্ছে খুব পরিমাণে। মহিলারা উঠতে পারছে না, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, প্রচুর ঝামেলা হয়। বিআরটিসি বাসটা হইলে আমাদের একটু সুবিধা হয়। এমন পরিবহন সংকটের মুহূর্তে বিআরটিসির বিরুদ্ধে আছে মানুষের নানা অভিযোগ। নির্দিষ্ট স্টপে গাড়ি না থামা, সময়মতো গাড়ি না পাওয়া সহ আরও বিস্তর অভিযোগ। বিআরটিসির মূল সমস্যাটাই হলো এখন জনবল কম। হাফ ভাড়া মাঝে মাঝে নেয় আর মাঝে মাঝে নেয় না। ফ্যান আছে একটা ভালো, ওইটা ভালো না। রাতের বেলা যদি বিআরটিসিটা অ্যাভেলেবেল হয় তাহলে সুবিধা হয় আর কি। সারাদিন যে পরিমাণে থাকে সন্ধ্যার পরে এরকম পাওয়া যায়। বিআরটিসির তথ্য বলছে, ঢাকা মহানগরীর 39টি রুটে সংস্থাটির সচল বাসের সংখ্যা 409টি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাড়ায় আছে 121টি। স্টাফ বাস হিসেবে চলছে 233টি, মেরামতের জন্য 62টি, আর অচল অবস্থায় ডিপোতে আছে 12টি বাস। একেবারেই সীমিত গাড়ি, কিন্তু বিআরটিসির প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে। একসময় বিআরটিসি তো আপনি 32 কোটি টাকা ইনকাম, তার মানে আর এখন 52 কোটি টাকা, তার মানে যাত্রীর সংখ্যা অলমোস্ট অনেক বেড়েছে। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিআরটিসি। 2023-24 অর্থ বছরে সরকারি এই প্রতিষ্ঠানটি লাভ করেছে 25 কোটি 4 লাখ টাকা, আর 2022-23 অর্থ বছরে তাদের লাভের পরিমাণ ছিল 47 কোটি 71 লাখ টাকা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থেকে বিআরটিসিকে আরও গতিশীল করার আশ্বাস দিলেন বর্তমান চেয়ারম্যান। বহরে থাকা গাড়িগুলো সচল করে ঋণ পরিশোধ সক্ষমতা বৃদ্ধি করাই বড় চ্যালেঞ্জ বলছেন তিনি। কোনো গাড়ি হারাইতে দেওয়া যাবে না। আমার একটা স্লোগান আছে, গাড়ি বসার আগে ম্যানেজার বসে যাবে। নতুন করে যে গাড়িগুলো যে যুগ হওয়ার কথা সেগুলোকে আমরা যেন যথাসময়ে যেন আমরা পাইতে পারি, তাইলে বিআরটিসি আরও অনেক দূর এগিয়ে যাবে। তো আমার চ্যালেঞ্জ হলো যে একবারে দুর্নীতিমুক্ত বিআরটিসি করা। যাত্রী সেবা উন্নয়নে বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বলছেন, নাগরিক সেবা প্রদানে বিআরটিসিকে জোর দিতে হবে অপারেশনস বিভাগে। বিআরটিসির যে অনিয়ম অব্যবস্থাপনা, এটা অনেকটা ডিপ রুটেড আমি বলবো। নাগরিক সেবা দেওয়ার জন্য অপারেশন প্ল্যান লাগে। আমি মনে করি তাদের এই অপারেশন প্ল্যানটা আসলে পরিপক্ক না। বিআরটিসির দায়িত্বে যারা আছে এবং টপ ম্যানেজমেন্ট, সেখানে আসলে গণপরিবহন কিভাবে পরিচালনা করতে বুঝেন এই ধরনের লোককে কিন্তু আনতে হবে। মেট্রো রেলের সুবাদে যেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে মানুষ, সেখানে এখনও খুঁড়িয়ে চলছে লাল বাস। তবে বহরে নতুন 340টি সিএনজি চালিত এসি বাস যুক্ত হলে ফিরতে পারে গতি। আল কাসির,
সময় সংবাদ, ঢাকা। 3 বছরের বেশি সময় ধরে অচল রংপুর অঞ্চলের 4টি চিনিকল। লোকসানের অজুহাত ও আধুনিকায়ন করে চালুর কথা বলা হলেও তা আলোর মুখ দেখেনি। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়েছেন হাজারো শ্রমিক। অভিযোগ উঠেছে চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। নষ্ট হয়ে গেছে কারখানার টিনের ছাদ, মরিচা পড়েছে অধিকাংশ যন্ত্রপাতিতে। অনেক যন্ত্র ঢেকে রাখা হয়েছে পলিথিন দিয়ে। একসময়ের কর্মমুখর রংপুরের শ্যামপুর সুগার মিলের বর্তমান চিত্র এটি। বাইরের ছবি আরো ভয়াবহ। পুরো কারখানাকে আবৃত করে রেখেছে ঝোপঝাড় জঙ্গলে। অলস পড়ে থাকতে থাকতে নষ্টের পথে অসংখ্য যানবাহন। যে কজন কারখানার দেখভালের দায়িত্বে আছেন তাদেরও বেতন বন্ধ 5 মাস ধরে। অথচ 60-এর দশকে গড়ে ওঠা সব কারখানাই উত্তরাঞ্চলের অর্থনীতির বড় শক্তি ছিল। ওয়ার্কশপের কতগুলো জিনিস, ইলেকট্রিকের জিনিস, এগুলা দীর্ঘদিন থেকে বন্ধ হওয়া থাকাতে এগুলা নষ্ট হওয়ার পথে চলছে। এখানে আমরা সিকিউরিটি গার্ড 33 জনের মতন আছি, অন্য স্টাফ মিলি 50 জনের মতন। হ্যাঁ, তাতে আমরা সিকিউরিটি গার্ডেরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে যত তাড়াতাড়ি এই বেতনটা পরিশোধ করলে ভালো হয়। 2020 সালে শ্যামপুর সুগার মিলের মতো লোকসানের অজুহাত দেখিয়ে রংপুর বিভাগের 4টি সুগার মিল বন্ধ করে দেওয়া হয়। বলা হয়েছিল আধুনিকায়নের মধ্য দিয়ে এসব মিল পুনরায় চালু করা হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও একসময় এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখা এসব সুগার মিল চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বন্ধ হওয়া রংপুর বিভাগের 4টি চিনিকলের প্রতিটির দৈনিক আখ মারাইয়ের সক্ষমতা ছিল গড়ে 1,500 মেট্রিক টন, আর বছরে প্রতিটির চিনি উৎপাদন সক্ষমতা ছিল 11,000 মেট্রিক টন। দেশের চাহিদার বড় অংশ যোগান আসত এসব চিনিকল থেকে। শ্রমিক নেতারা বলছেন, চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে। এই মিলের সঙ্গে আমাদের আখচাষী, কৃষক, তারপরে শ্রমিক, লেবার, গাড়ি সবাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মিলটা বন্ধ হওয়ার পরে আমাদের এলাকায় অনেকটা মনে করে নিস্তব্ধ হয়ে গেছে। কর্পোরেট ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আজকে এগুলো যদি অরিজিনালি আমাদের টিসিবির হাতে বা কর্পোরেশনের হাতে যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এই মিলগুলো চালু করা সম্ভব। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, এরই মধ্যে কারখানাগুলোর সক্ষমতা, জনবল সহ নানা বিষয় যাচাই বাছাইয়ে গঠন করা তদন্ত কমিটি চিনিকলগুলো পরিদর্শন করেছেন। ফিজিবিলিটি স্টাডি একটা কমিটি গঠন করা হয়েছিল। কমিটি মিলে আসছিল, কিছু সদস্য আসছিল, বিভিন্ন তথ্য নিয়ে গেছে। আর আশা করতেছি এটা একটা উদ্যোগ পজিটিভ হলে ইনশাল্লাহ চালু হবে বলে আশা করতেছি। রংপুর বিভাগের 4টি চিনিকলের শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 1 লাখ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বান্দরবানে নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা। সকালে শহরের বিভিন্ন পাড়া ও বিহারগুলোতে আয়োজন করা হয় বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনা। বিহারে বিহারে নরনারীরা উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় জল দান করেন। পরে ভক্তরা মোমবাতি প্রজ্বলন করে ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার জন্য 12 ঘন্টা ঝোপের মধ্যে লুকিয়েছিলেন অস্ত্রধারী রায়ান রাউথ। তিনি জো বাইডেন ও কমলা হ্যারিসের সমর্থক বলে অভিযোগ তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের এ বক্তব্যের কোনো জবাব দেননি বাইডেন কমলা। এদিকে রাউথ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়েছিলেন বলে জানিয়েছে গণমাধ্যম। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাস দেড়েক। এর মধ্যে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা নিয়ে রাজনীতির মাঠ যে সরগরম হবে তা যেন অনেকটা অনুমেয়ই ছিল। সোমবার এই উত্তেজনায় আরও একটু ঘি ঢাললেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, তাকে হত্যা চেষ্টাকারী রায়ান ওয়েসলি রাউথ জো বাইডেন ও কমলা হ্যারিসের মতবাদকে সমর্থন করতেন। এই ঘটনার পর তার নির্বাচনী সংকল্প আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন ট্রাম্প। তবে সাবেক প্রেসিডেন্টের এমন বক্তব্যের পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রেসিডেন্ট বাইডেন ও ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছ থেকে। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশী মার্লেনা সিংয়ের নাম প্রস্তাব করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির এক মিটিংয়ে একথা জানান তিনি। অতিশী মার্লেনা বর্তমানে দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাচ্ছেন। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করলে জনগণ অতিশীকেই
যোগ্য উত্তরাধিকার হিসেবে গ্রহণ করবে বলে মনে করছে আম আদমি পার্টি। শুরু থেকেই দলটির সঙ্গে যুক্ত ছিলেন অতীশী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপির গণতন্ত্র সমাবেশে কর্মী সমর্থকের ঢল, দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান তাদের। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির 7 দিন করে রিমান্ডে, সুজনের 3 দিন। বিচারে অগ্রাধিকার পাবে চাঞ্চল্যকর হত্যা মামলা, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এবং শ্রমিকদের বিক্ষোভ সংঘাতে উত্তপ্ত সাভার গাজীপুর। পোশাক খাতে অস্থিরতায় প্রতিযোগী দেশে চলে যাচ্ছে বিদেশি অর্ডার, সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিজিএমইএর। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।